কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনা খুব বেশি বিষয় নিয়ে নয়, আবার খুব কম বিষয় নিয়েও নয়। আজ আমরা একটি প্রবন্ধ পড়ার মধ্য দিয়ে আমাদের আলোচনা শুরু করব। তো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হও। আজকের ক্লাসটা তোমাদের বাংলার ইতিহাসে সবচেয়ে কি বলো দেখি, তোমাদের বাংলা ফার্স্ট পেপারের ইতিহাসে সবচেয়ে কম দৈর্ঘ্যের ক্লাস হবে। তোমাদের সামনে পুজোর ছুটি, তাই বলে কি আমরা পড়াশোনা থেকে সরে আসব না, বাট চাপ একটু কমিয়ে একটু মাইন্ডটা ফ্রেশ অনেকেই করতে পারো, বিভিন্ন ধর্মাবলম্বীর বিভিন্ন জন আছো। সে কারণে আজকে আমরা যে আলোচনাটা করব একটা প্রবন্ধ নিয়ে। আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হবে, খুব একটা সংক্ষিপ্ত আলোচনায় যেটুকু এমসিকিউ আসার মতো সেটুকু আমরা কমপ্লিট করে ফেলব। এখন আমার পদ গত বছরে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এই একটা প্রবন্ধের উপর দুটো লেকচার নিয়েছিলাম। কেন? কারণ রিটেনের জন্য গত বছর আমার পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলে আসছি, এবং আসার পরে ঢাবির রিটেনে যে সৃজনশীল অংশটা আসে সেটা আমার পদ থেকেই আসছে। এই জন্যই ভাইয়ার নাম কমন ভাইয়া হয়ে গেছে। বাট কাহিনী হচ্ছে এবারে আমার পথের সেই পরিমাণ গুরুত্ব নাই যতটা গত বছর ছিল। সে কারণে আমরা এর ব্যাখ্যার পিছনে এত সময় আজ খরচ না করে আমার পথকে এখন এমসিকিউ এর হাতিয়ার হিসেবে আজকে আমরা ইউজ করব, এবং সেই হাতিয়ার হিসেবে ইউজ করার জন্য সবাই খুব ফাস্ট ক্লাসে জয়েন হয়ে যাও। এখন বাজে 9টা 1, আমরা ঠিক 9টা আর 2 মিনিট সময় দিব, 9টা 3 মিনিটে পড়া শুরু করে দিব। আজ আলোচনা কম, যারা দেরিতে আসবে দেরি করে পড়বা, ঠিক আছে? ওকে, সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে যুক্ত হও। যারা হিন্দু ধর্মাবলম্বী আছো, তোমাদের পূজা কেমন কাটছে? আশা করি সবাই সুস্থ আছে এবং বেশ ভালোভাবে নিজের ধর্মীয় অনুষ্ঠানটাকে এনজয় করছো, ঠিক আছে? ওকে, আর রাতের ক্লাসে শিক্ষার্থী আরও হওয়ার কমের কারণ আছে। হিন্দু ধর্মাবলম্বীদের তোমাদের পূজার আলোচনা বা ঘুরে বেড়ানো বা এই ধরনের অনুষ্ঠানটা রাতেই বেশি সমাগম হয়ে যায়, তাই না? তো সবাই খুব ফাস্ট ক্লাসে জয়েন করবে, আমরা সহজেই পড়বো এবং পড়া শেষ করে আজকে আমাদের আলোচনা খতম করব, ঠিক আছে? ওকে, আমি একবার সবাইকে ডেকে নেই, তারপরেই আমরা ঝাঁপিয়ে পড়ি আমার পথের। এই পথ কার? এই পথ কাজী নজরুল ইসলামের পথ। এই পথ কার? এই পথ হচ্ছে তোমার, আমার, আমাদের সবার পথ। আমাদের সবাইকে কাজী নজরুল ইসলাম একটা পথের কি দিচ্ছে বলো দেখি? একটা পথের সন্ধান দিচ্ছে, যেটা সম্পর্কে আজ আমরা জানবো। বি এবং সি ইউনিটে সবাই জয়েন হয়ে গেছো আশা করি। যারা দেরিতে আসবে তারা দেরিতে পড়বে, সমস্যা নেই। ওকে, 2-1 মিনিটের গ্যাপ। তো চলো আমরা আজকে আমাদের পড়া শুরু করে দেই। আজ আমাদের টাইটেল হচ্ছে আমার পথে আহ্বান, এবং তোমাদের তার আগে একটা কনফিউশন ক্লিয়ার করে দেই। তোমাদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করে দেই। বোর্ডে একটা প্রশ্ন লিখি তোমাদের, যে কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্তকৃত কি বলো দেখি? কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্তকৃত কি? বাজেয়াপ্ত করা গ্রন্থের সংখ্যা কয়টি? এটা নিয়ে তোমাদের কি বলো দেখি? অনেক কনফিউশন আছে। বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা কয়টি? ওকে, এটার উত্তর করো, আমি কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। অনেক বইয়ে অনেক বড় বড় দাবি করা আছে, অনলাইনেও অনেক বড় বড় দাবি করা আছে, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে। সো আগে উত্তর করবা ভাইয়ারা, ঠিক আছে? ওকে,
ওকে, কই উত্তর কোথায়, উত্তর কোথায়? আমি সবার উত্তর দেখতে চাচ্ছি। সবাই বলছো 6টি 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 6টি, কেউ বলছো 60টি। কিন্তু আমরা লেকচার শিটে ভাইয়া আপনি 6টি পড়াইছেন, এখন যারা অন্য বই পড়ছো তারা দেখবা 5টি। তারা দেখবা কয়টি? তারা দেখবা হচ্ছে 5টি। এই 5টা আসলে কেন আসছে সেটা আমি ক্লিয়ার করে দেই। এখন অনেকের মতে অগ্নিবীণা, এই যে আমরা যে বিদ্রোহী কবিতা পড়বো অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে, সেটা নিষিদ্ধ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমি নামটা বলেই দেই, অনলাইনে এসএটিটি একাডেমি নামে খুব পপুলার একটা ওয়েব পোর্টাল আছে, যেখানে তোমরা তোমাদের অ্যাডমিশন এইচএসসি রিলেটেড অনেক প্রশ্নের উত্তর পাও। তো তারা এই জায়গায় খুব সুন্দর একটা দাবি করছে যে অগ্নিবীণা নিষিদ্ধ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সো দাবি করলো, ঠিক আছে। এই এসএটিটি একাডেমিরই আরেকটা এমসিকিউ দেখবা, সেই এমসিকিউটার নাম হচ্ছে কোন, কি বলো দেখি, কোন কবিতার জন্য অগ্নিবীণাকে নিষিদ্ধ করা হয়? কোন কবিতার জন্য অগ্নিবীণাকে নিষিদ্ধ করা হয়? তাহলে ভাইয়া দেখো কি পরিমাণে হিপোক্রেসি হয়ে গেল এখানে। একবার বলছে যে কি অগ্নিবীণা নিষিদ্ধ নয়, অগ্নিবীণা নিষিদ্ধর ব্যাপারে প্রমাণ পাওয়া যায়নি, সেম জায়গা থেকে এই অনলাইনে তোমরা যদি খুঁজো এরকম বলবে, আবার এই জায়গায় প্রশ্ন পাবা অগ্নিবীণা নিষিদ্ধ হয় কোন কিসের জন্য, বলো দেখি কোন কবিতার জন্য। তাহলে এখন ঝামেলা হচ্ছে ভাইয়া, আমরা প্রমাণ পেয়েছি নিষিদ্ধ গ্রন্থের মধ্যে অগ্নিবীণার নাম অবশ্যই চলে আসে, কেননা সাহিত্যের পড়ার মাঝে একটা কবিতা আছে, কবিতাটার নামও আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, কবিতাটার নাম কি? কবিতাটার নাম হচ্ছে রক্তস্বর ধারিণী মা, ঠিক আছে? কি বলো দেখি, রক্তস্বর ধারিণী মা, রক্তস্বর ধারিণী মা। এই যে এই কবিতার জন্য অগ্নিবীণা কি বলো দেখি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাহলে সেটা বাজেয়াপ্তের পর্যায়ে চলে যায়। এই কারণে অ্যাপ্রোপ্রিয়েট হবে 6টি উত্তর করা, বাট কন্ট্রোভার্সিয়াল জায়গা ধরলে 5টাও বলা যায়, বাট প্রমাণ সেভাবে সাহিত্যে সেই জায়গায় নেই। যেটার ব্যাপারে বেশি তথ্য প্রমাণ পাইছি 6টির ক্ষেত্রে, সেই জায়গা থেকে আমরা 6টি উত্তর করব। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? চলো এখন আমরা মূল পড়ায় চলে যাই। ওকে, ঠিক আছে। সো চলো এখন আমার পথ প্রবন্ধ। আজকে তোমাদেরকে আমি কি করব বলো দেখি, একটা কবির, একজন লেখকের পুরো বলার ধরন শিখাই দেব। কাজী নজরুল ইসলাম ইকুয়ালস টু আমি, কি কাজী নজরুল ইকুয়ালস টু আমি, এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। কাজী নজরুল ইকুয়াল টু কি? কাজী নজরুল ইকুয়াল টু আমি। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়বা, সেখানেও নিজেকে আমি 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 বলবে, আমার পথেও সে বলবে আমি আমি আমি। তাহলে মাথায় রাখবা কাজী নজরুল ইসলামের আলোচনাগুলো ব্যক্তি স্বার্থ বা নিজেকে কেন্দ্র করে হয়, সবাইকে তার মতো করে তিনি থিঙ্ক করতে শেখায়। এই কবিতায় আমি রিলেটেড যতগুলো শব্দ আছে সেগুলো যদি মুখস্থ করে ফেলো, একটা এমসিকিউ, এই প্রবন্ধে একটা এমসিকিউ তুমি ভুল করবা না। শব্দগুলো খুব সুন্দরভাবে মনে রাখো। আমি মানে আমার ব্যাপারে কথা, আমার আত্মবিশ্বাস, কি বলো দেখি, আত্মবিশ্বাস, আমি নিজের উপর নিজে অবলম্বন করি, স্বাবলম্বন। তারপর কি বলো দেখি, আমি নিজের উপর অবলম্বন করি না, আমি অন্যের উপর অবলম্বন করি, পড়াবো লম্বন। আর কি, আমি অন্যের উপর নির্ভরশীল, পর নির্ভরশীল। আর কি বলো দেখি, আর পাবা হচ্ছে আমি রিলেটেড, আমি সত্তা, আমি সত্তার প্রকাশ পাবা, এবং এই জায়গা থেকেই পাবা আমার সত্যের কথা। কিসের কথা? আমার সত্যের কথা, সত্যের বিপরীতে মিথ্যার কথা। তারপরে পাবা বিনয়ের কথা, আর হচ্ছে ভণ্ডামির কথা। এই কয়টা শব্দ দিয়ে তোমার পুরো আমার পথ প্রবন্ধ শেষ। আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, এই যে এখানে
নির্ভরশীলতাও অ্যাড হবে। আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, স্বাবলম্বন, পরাবলম্বন, পর নির্ভরশীলতা, ভণ্ডামি, বিনয়, মিথ্যা, সত্য, আমি সত্তা আর আমার পথ। এই কয়টা শব্দের বাইরে কি বলো দেখি? তুমি আমার পথে কোনো এমসিকিউ এর অ্যান্সার করার মতো জায়গায় পাবা না। সিরিয়াসলি ভাইয়া, এত সহজ এমসিকিউ এর জন্য আমার পথ পড়া। আজকে আমাদের হাইয়েস্ট কি বলো দেখি? আজকে আমাদের হাইয়েস্ট হচ্ছে তোমার কত লাগতে পারে বলো দেখি? হাইয়েস্ট 30 থেকে 35 মিনিট লাগবে এই পুরো প্রবন্ধ শেষ করতে। পুরো প্রবন্ধ ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ ছিল, বাট ঢাবির রিটেনে এবার মরে গেলেও আগের বছরের প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে না, এটা কখনোই হয়নি। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এমসিকিউ এর জন্য এই শব্দগুলো মাথায় ঢেকে ফেলবো। আমি, আমার পথ, আমার সত্য, এই সব নিয়ে কথা বলছি। এবং আর দুইটা শব্দ আছে, রাজভয় আর লোক ভয়। শব্দগুলো একটু পড়ার আগে সবাই মাথার মধ্যে ঢুকাই ফেলো দেখি ভাইয়ারা। ওকে, আচ্ছা ঠিক আছে। রাজভয়, লোক ভয়, আমি সত্তা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীল, স্বাবলম্বন, পরাবলম্বন, পর নির্ভরশীলতা, বিনয়, ভণ্ডামি, মিথ্যা, সত্য আর আমার পথ। এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করলেই আমাদের কি বলো দেখি? আমাদের হচ্ছে পুরো প্রবন্ধ খতম। ওকে, ঠিক আছে তাহলে। ওকে ঠিক আছে ভাইয়া, সাদা কালারে লিখবো, সমস্যা নেই। এটা জাস্ট তোমাদের নোট করতে বললাম। ওকে, আমি কালারটা চেঞ্জ করে ফেলছি। ঠিক আছে, সাদা কালারেই লিখছি। চলো এখন আমরা প্রবন্ধ পড়া শুরু করি। আমার পথ একটা প্রবন্ধ, আমরা জানি। প্রবন্ধ এখন কি ভাইয়া? তোমাদের গত দিনে জানাইছিলাম যে কি বলো দেখি, নিজেকে নিয়ে বা নিজে যখন কোনো গল্প বর্ণনা করা হয় তখন সেটাকে বলা হয় উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। প্রবন্ধের ক্ষেত্রে আলোচনাটা একটু আলাদা হয়ে যায়। প্রবন্ধের সংজ্ঞা তোমাদের জানার দরকার নাই, জাস্ট জেনে রাখো গদ্য ভাষায় রচিত আলোচনা নির্ভর কি বলো দেখি? আলোচনা নির্ভর সাহিত্যই হলো প্রবন্ধ। লাইনটা লিখে নিতে পারো, কি বলো দেখি? গদ্য ভাষায় রচিত আলোচনা কি বলো দেখি? আলোচনা বা বিশ্লেষণ নির্ভর লেখাই হলো বিশ্লেষণ নির্ভর লেখাই প্রবন্ধ। প্রবন্ধ যিনি লেখেন তাকে কি বলে? প্রাবন্ধিক বলে। আর আমরা জানি প্রবন্ধ লেখো, উপন্যাস লেখো, যা লেখো তাকে আমরা লেখকও বলতে পারবো। প্রবন্ধ জানলাম, তো আমার পথ প্রবন্ধটা কি বলো দেখি? একটি দার্শনিক ভাবনায় সমৃদ্ধ। প্রবন্ধের মধ্যে তোমরা জেনে রাখো মোস্ট অফ দ্য টাইম দার্শনিক ভাবনা পাওয়া যায়, বাস্তব সত্য পাওয়া যায়, তারপর হচ্ছে কি বলো দেখি? প্রতিবাদমূলক আলোচনা পাওয়া যায়, প্রতিবাদমূলক আলোচনা, সমালোচনা পাওয়া যায় এবং কিছু ক্ষেত্রে আমরা প্রবন্ধের মধ্যেও প্রহসন খুঁজে পাই। তাহলে প্রবন্ধের মধ্যে কি বলো দেখি? আমরা মোস্ট অফ দ্য টাইম দার্শনিক ভাবনার হতে পারে, সেটা বাস্তব সত্য নিয়ে আলোচনা হতে পারে, সেটা কি হতে পারে বলো দেখি? প্রতিবাদমূলক আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কখনো বা সেটা হয়ে যেতে পারে প্রহসন। ঠিক আছে, ওকে ক্লিয়ার? তো এইটুকু জানার পর আমাদের প্রবন্ধ সম্পর্কে আর কিচ্ছু জানার দরকার নেই। এই আমার পথ প্রবন্ধটা চলিত ভাষায় রচিত একটা প্রবন্ধ। প্রবন্ধটা কোথা থেকে নেওয়া? রুদ্রমঙ্গল। কি বলো দেখি? রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। কোন প্রবন্ধ গ্রন্থ? রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া। মুখস্থ করে ফেলো। এবং এই যে আমার পথ প্রবন্ধটিতে আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা, কি আমি সত্তার প্রকাশ এবং সত্য ন্যায়ের পথে চলার বলিষ্ঠ আবেদন প্রকাশিত হয়ে গেছে। মাথায় খালি সব সময় আমার পথ খুললেই পজিটিভ দিকে কয়টা শব্দ মনে রাখবা। কি কি? আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা,
স্বাবলম্বন, সত্যের পথ, অহংকার, এই কয়েকটা শব্দ হচ্ছে পজিটিভ দিকের। নেগেটিভ দিকে বাবা মিথ্যা, বিনয়, পরাবলম্বন, অন্যের উপর নির্ভর করা, এগুলো শেষ। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা ডিরেক্ট হচ্ছে কিছু শব্দার্থ জেনে নিই, যার মধ্যে অ্যাডমিশনে আসে শব্দ হচ্ছে একটা মেকি। মেকি, তোমরা নিজেদেরকে মেকি বা কি বলো দেখি, মিথ্যা বা কপটের আশ্রয় নিবা না, ঠিক আছে? কি বলো দেখি, মেকি। মেকি শব্দটা স্টার ডাউন করো, এটা অ্যাডমিশনে আসা কোশ্চেন। কি বলো দেখি মেকি। এবং আরো একটা অ্যাডমিশনে আসা কোশ্চেন হচ্ছে আদত। আদত তোমরা এখনো অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহী নয়, মানে কি, মানে প্রকৃত অর্থে তোমাদের অনেকেই এখনো পড়াশোনার প্রতি আগ্রহটা জন্মাতে পারোনি। তাহলে এখান থেকে এমনি গলদ মানে ভুল জানি, আমরা বলি না গোড়ায় গলদ শুরুতেই ভুল, এই শব্দগুলো জানি। আমরা আগুনের সম্মার্জনা পড়ি, এটাও অ্যাডমিশনে আসা কোশ্চেন। এই জায়গার এই তিনটা শব্দার্থ স্টার ডাউন করে ফেলো। সম্মার্জনা মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। সম্মার্জনা মানে কি, ঘষে মেজে পরিষ্কার করা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি হব না, আমরা মেকি না হয়ে কি হব বলো দেখি, আদত আমরা প্রকৃত মানুষ হব। আদত মানেই হচ্ছে প্রকৃত জিনিস। তারপরে এটাই আমাদের জীবনের বেদবাক্য, মানে এটাই আমাদের জীবনের পরম সত্য। বেদবাক্য এটা কোথা থেকে আসছে জানো? বেদ মানে কি, বেদ হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ, এবং আমরা জানি সব ধর্মের কাছেই নিজের ধর্মীয় গ্রন্থ পরম সত্য। তো যখন বেদের পরে বাক্য লাগায় দেওয়া হয়, তাহলে বোঝানো হয় এই কথাটা একটা পরম সত্য কথা। ঠিক আছে, তাহলে এই চারটা জিনিস আবার মনে করো। আমরা কখনো মেকি, মিথ্যা বা কপট হব না। আমাদেরকে আদত বা প্রকৃত মানুষ হতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের জীবনের একটা বেদবাক্য, একটা পরম সত্য বাক্য। এবং আমাদের জীবনে কোনো ময়লা থাকলে আমাদেরকে সম্মার্জনা করতে হবে, অর্থাৎ আমাদের জীবনের ময়লাগুলোকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা একেবারে ডিরেক্ট প্রবন্ধে ঢুকে যাব। কিছু এমসিকিউ সলভ করার মধ্য থেকে আমাদের যত আলোচনা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। পুরো প্রবন্ধের শুরুতে আমার পথ ইকুয়ালস টু 99% টাইমে লেখক বুঝাচ্ছেন যে আমার পথ সত্যের পথ। আমার পথ কিসের পথ? সত্যের পথ। তাহলে পথ শব্দের সাথে এইদার বসবে আমার, নেইদার বসবে কি? সত্য। তাহলে এই জিনিসটা মাথায় রাখো। তাহলে কাজী নজরুল ইসলাম আমার পথ বলতে কি বুঝিয়েছেন? সত্যের পথকে বুঝিয়েছেন। কি বলো দেখি, আমার পথ বলতে কি বুঝিয়েছেন? সত্যের পথকে বুঝিয়েছেন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এটা নোট ডাউন করো। তারপরে লেখক আমার পথ প্রবন্ধে লেখক সালাম ও নমস্কার জানান কাকে? এখানে গুরুজনকে তিনি কোনো সালাম বা নমস্কার জানাননি। এখানে তিনি সালাম বা নমস্কার জানিয়েছেন কাকে? লেখকের কি বলো দেখি সত্যকে। কাজী নজরুল ইসলাম সালাম বা নমস্কার জানিয়েছেন তার সত্যকে। এবং সত্য নিয়ে আরো কি বলো দেখি, আমরা হচ্ছে লেখককে পথ দেখাবে কি? তার সত্য পথ দেখাবে। এবং সত্য নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কি বলো দেখি, ভুলের মাধ্যমে আমরা কিভাবে কি বলো দেখি সত্যকে পেতে পারি? যে এই প্রশ্নের উত্তর করবা সে আসলে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার। ভুলের মধ্য দিয়ে আমরা কিভাবে সত্যকে পেতে পারি, এই প্রশ্নের উত্তর করো। যে পারবা ইউ আর প্রিপেয়ার্ড ফর অ্যাডমিশন অ্যাট লিস্ট বাংলা সাহিত্যে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া? সো উত্তর করে ফেলো দেখি। কি বলো দেখি, ভুলের মধ্য দিয়ে আমরা কি পেতে পারি বলো দেখি, কিভাবে সত্যকে পেতে পারি? আমরা তো জানি আমরা সত্যকে কিসের মধ্য দিয়ে পেতে পারি? ভুলের মধ্য দিয়ে পেতে পারি। বাট হাউ, মানে কিভাবে আমরা ভুলের মধ্য দিয়ে সত্যকে পেতে পারি? কে পারবা? ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই ভাইয়া। ভুল থেকে শিক্ষা নিয়ে, এই যে যারা ভুল থেকে শিক্ষা নিয়ে লিখেছো, ইউ গাইজ আর রং। এবং কেন রং?
বলেছি না অ্যাডমিশনের জন্য তোমরা প্রিপেয়ার না, বইয়ে একদম খুব সুন্দর একটা লাইন আছে, কি বলো দেখি, ভুলকে স্বীকার করে, ঠিক আছে, এটা ফার্স্ট প্রায়োরিটি, ভুলকে স্বীকার করে। তো এটা যদি অপশনে না থাকে তাহলে আমরা তখন লিখব ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, ঠিক আছে। অপশনে যদি দেখো ভুলকে স্বীকার করে, এটাই সর্বপ্রথম উত্তর হবে। ভুলকে স্বীকার করে, আমরা যখন ভুলকে স্বীকার করব দ্যাট মিন্স আমাদের মধ্যে আত্মসমালোচনা আসবে, আমরা বুঝতে পারবো এবং আমরা সত্যকে পেতে পারবো। এটাই এই জায়গায় লেখকের থিম, তিনি লিখেছেন জ্ঞানমূলক উত্তর করতে হবে। তাহলে মাথায় ঢুকায় ফেলো, কি বলো দেখি, ভুলকে স্বীকার করে। অপশনে যখন ভুলকে স্বীকার করে থাকবে না, এটা আসার সম্ভাবনা নাই, ভুলকে স্বীকার করে থাকবি। যদি কখনো না থাকে তখন উত্তর করতে পারবা ভুল থেকে শিক্ষা নিয়ে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে সত্য সত্য নিয়ে আমাদের যা যা প্রশ্ন, আমার সাথে সত্যের নামতা পড়ো। আমার পথ কিসের পথ? সত্যের পথ। লেখক কাকে প্রণাম করে? সত্যকে। আমার পথ কিসের পথ? সত্যের পথ। লেখক কাকে প্রণাম করে? নিজের প্রণাম ও নমস্কার জানায় নিজের সত্যকে। ভুলের মাধ্যমে কি পাই আমরা? সত্যকে পাই। তারপরে লেখককে পথ দেখাবে কি? তার সত্য পথ দেখাবে। এবং লাস্ট সত্যকে নিয়ে কোশ্চেন হচ্ছে, সত্যকে ঢেকে দেয় কি? সত্যকে ঢেকে দেয় কি? তোমরা ঝটপট এখন হাত দিয়ে লিখবা মিথ্যা। একদম চটকানি খাবা, যাদের মাথায় মিথ্যা আসছে তারা চটকানি খাবা। এই জায়গায় খুব সহজ প্রবন্ধ কিন্তু কনফিউজিং কোশ্চেন আছে। দেখো ভাইয়া, আমি পেইন্টে চলে যাব, ঠিক আছে। এই দুটো জিনিস যে ভুল করবা সে অ্যাডমিশনে কাঁদবা, বুঝছো? কি বলো দেখি এই দুটো প্রশ্ন। সত্যকে কি বলো দেখি? সত্যকে ঢেকে দেয়, ড ঢ, ঢেকে দেয়। এবং আরেকটা জিনিস আছে, সত্যের আগুনকে নিভিয়ে দেয়। কি বলো দেখি? সত্যের আগুনকে নিভিয়ে দেয়। এই দুটো প্রশ্ন আছে, এই দুটো নিয়ে কনফিউশন হওয়া যাবে না। সত্যকে ঢেকে দেয়, সত্যকে লুকায়। তুমি যখন বিনয় করবা, অন্যকে বিনয় দেখাবা, তোমার মনে এক মুখে আলাদা, তখন তুমি সত্যকে ঢাকবা। তাহলে সত্যকে ঢেকে দেয় কি? বিনয়। অপরদিকে সত্যের আগুনকে নিভিয়ে দেয় কি? তখন উত্তর হবে হচ্ছে মিথ্যার জল। এই দুটো জিনিস কখনো ভোলা যাবে না, এগুলো পরম সত্য। সত্যকে ঢেকে দেয় কি? বিনয়। সত্যের আগুনকে নিভিয়ে দেয় কি? মিথ্যার জল। এই দুটো কনফিউজিং কোশ্চেন, কেউ ভুল করা যাবে না। ওকে, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? সত্যকে ঢেকে দেয় বিনয় এবং সত্যের আগুনকে নিভিয়ে দেয় কি? মিথ্যার জল। ওকে, ডান। এখন আমরা আমাদের মেইন পড়ায় আবার চলে যাই। ওকে, ঠিক আছে, চলো। এখন সত্যের আমাদের আলোচনা শেষ হইল, তারপর আমরা অহংকার নিয়ে কিছু কথা পাবো। অহংকার নিয়ে কথা পাবো দুইটা, কি বলো দেখি? তিনটা। মোট অহংকার নিয়ে কথা পাবো তিনটা। সত্যকে নিয়ে 5টা কথা পাইছি, অহংকারকে নিয়ে কি বলো দেখি? আমরা অহংকারকে নিয়ে আমরা কথা পাবো 3টা। কি কি? খুব ভালোভাবে জেনে রাখো। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার অহংকার, আর যাই হোক কি নয়? ভণ্ডামি নয়। তাহলে নিজের সত্যকে বড় মনে করা বা নিজেকে চেনার অহংকার কি নয়? ভণ্ডামি নয়। নিজেকে চেনার, তুমি নিজেকে চিনো, নিজের সত্যকে জানো, এটার যদি তোমার মধ্যে অহংকার, আত্মবিশ্বাস থাকে যে আমি নিজেকে জানি, তাহলে এটা কখনোই ভণ্ডামি নয়। তারপর কি বলো দেখি? তারপর আমরা আরো জানতে পারি, নিজে অহংকার করে লেখক বলেছে আমার কর্ণধার আমি নিজেই। তাহলে অহংকারের আরেকটা লাইন কি? লেখকের কর্ণধার কে? কাজী নজরুল ইসলামের কর্ণধার কে? কাজী নজরুল ইসলাম নিজেই। লেখকের কর্ণধার কে? কি বলো দেখি? লেখকের কর্ণধার বা কাজী নজরুল ইসলামের কর্ণধার কে?
তিনি নিজেই, তারপরে আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ বা অহংকার, কি নয় ভণ্ডামি নয়, কি নয় ভণ্ডামি নয়। এবং অহংকার নিয়ে লাস্ট কথা এবং অ্যাডমিশনে 3 বার রিপিট হওয়া কোশ্চেন, মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি ভালো? অপশনে যদি সত্যও থাকে তাও অ্যান্সার করা যাবে না। মিথ্যা বিনয়ের চেয়ে কি বলো দেখি? নিজেকে চেনার অহংকার। কি বলো দেখি? মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কি? মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো হলো নিজেকে চেনার দম্ভ বা অহংকার। অপশনে যদি অহংকার থাকে মাস্ট অহংকার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আমরা কি পড়লাম বলো দেখি? সত্যের জুস খাইলাম। সত্যতে আমরা জুস নিয়ে আলোচনা করলাম। এবার 3টা, এবার একটু কম, 3টা মশলা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করতেছি মাত্র। সেটা কিসের বিরিয়ানি? অহংকারের বিরিয়ানি। আজ অহংকারে কারো মাটিতে পা পড়বে না। কেন? সে নিজের সত্যকে চিনে ভণ্ডামি করে না। তার কর্ণধার কে? সে নিজেই। মিথ্যা বিনয়ের চেয়ে ভালো কি? মিথ্যা বিনয়ের চেয়ে ভালো হচ্ছে অহংকার বা দম্ভ। ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা অহংকারের বিরিয়ানি খাওয়া শেষ? হ্যাঁ, চলো এখন আমরা পরবর্তীতে এখন বেসিক কিছু প্রশ্নে পড়ব। এই জায়গায় কনফিউশন হওয়ার সুযোগ ছিল, পরের প্রশ্নগুলো সহজ। ঠিক আছে, এইবারে বলো সে পথ ছাড়া, প্রশ্নটা খুব ভালো করে পড়বা, 90% ভুল করবা। সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। খুব ভালো করে প্রশ্নটা পড়বা। সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে সে পথ ইকুয়াল টু হোয়াট? এটা কোন পথের কথা বলা হয়েছে? ঠিক আছে, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে আসলে কোন পথের কথা বলা হয়েছে দেখি, কে পারো? ওকে, উত্তর করো। অহংকারের বিরিয়ানি। 3টা মশলা দিয়ে তুমি অহংকার করবা, তোমার বিরিয়ানি একদম খাঁটি হবে। তুমি ভণ্ডামি করবা না। তোমার বিরিয়ানির মশলা তুমি নিজেই, আমার কর্ণধার তুমি নিজেই। তারপরে তোমার বিরিয়ানি পাশের বাসার মিথ্যা বিনয়ী ভাবি বা পাশের বাসার যাকে নিয়ে তোমাকে তুলনা দেয় সেই বন্ধুর চেয়ে কি তোমার বিনয়, কি বলো দেখি, তোমার বিরিয়ানি ভালো। ঠিক আছে, আর সহজ উপমা লাগবে? আশা করি লাগবে না। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পরবর্তী অংশে চলো। সে পথ ছাড়া আর কোনো পথে, অনেকেই পারছো, এটা জেনে রাখো, কারো ভুল করা যাবে না। এটা হচ্ছে সত্যের বিরোধী পথ। ভাইয়া খুব ভালো করে নোট ডাউন করো। কি বলো দেখি? মিথ্যার পথ কোনো পথই না, এই লাইনটা হবে সত্যের বিরোধী পথ। লাইনটা খুব ভালো করে পড়ো। সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এখানে সে পথ দ্বারা কোন পথের কথা বোঝায়? সত্যের বিরোধী পথ। অপশনে যদি সত্যের বিরোধী পথ না থাকে আমরা তখন জানি সত্যের বিরোধী পথ মিথ্যা। বাট কাহিনী আছে, সত্যের বিরোধীর পথের মাঝে বিনয় ঢুকে যাইতে পারে, পরাবলম্বন ঢুকে যাইতে পারে, শুধু মিথ্যার পথ যায় না, খায় না। আমার পথে নেগেটিভ অনেক কিছু আছে, সে কারণে আমাদের ডিরেক্ট মিথ্যার পথ বলা যাবে না, আমাদেরকে বলতে হবে সত্যের বিরোধী পথ। তাহলে সত্যের বিপরীতে যাবে এমন যে কিছু ছাড়া কোনো পথের সাথে কার প্রবলেম নাই? লেখকের প্রবলেম নাই। ক্লিয়ার ভাইয়া? এইগুলো প্রবন্ধে উত্তর করা খুবই সহজ, কিন্তু নিজের ব্যাখ্যা, নিজের যা মনে হবে তা অনুযায়ী জীবনেও প্রবন্ধে অ্যান্সার করতে যাবে না। ভুল করবা, কেননা তোমার কাজই হচ্ছে লেখকের দর্শনকে প্রকাশ করা। আচ্ছা, ক্যামেরা আটকে গেছে, এমন অবস্থায় আটকাইছে মনে হচ্ছে আমাদের ভূত ধরছে। কাণ্ড। ক্লিয়ার? ওকে, দেখি ক্যামেরা আসছে আশা করি। ঠিক আছে, চলো তারপরে চলো আমরা পরবর্তীতে একটা
অ্যাডমিশনে আসা একবার আসা প্রশ্ন, আমার পথ প্রবন্ধ অনুযায়ী লেখকের বিপথ হচ্ছে সত্যের বিরোধী পথ। লেখককে কি বলো দেখি? সত্যের বিরোধী পথে। সত্যের বিরোধী পথে। আজ তোমাদের ভাইয়াদের মতো এতটা আমার ক্যামেরা ফেস নাই ভাইয়া, যেটা দিয়ে হচ্ছে আমি আর কি যে কোনো সময় থামলে আমাকে হ্যান্ডসাম লাগবে, আমি যে কোনো সময় অড লুকিং এ তাকাইলে আমাকে দেখতে জোকার ছাড়া আর কিছুই লাগে না। যাই হোক, ঠিক আছে, আমরা এখন পড়ায় ব্যাক করি। ওকে, ঠিক আছে। তোমাদের জুস খাওয়াইতে খাওয়াইতে আমার মুখ জুস খাওয়ার মতনই মুখটা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে চলো কি বলো দেখি। এই জায়গা থেকে আমরা জানলাম আমার পথ প্রবন্ধ অনুসারে লেখককে বিপথে নিয়ে যাবে না কয়টি জিনিস? দুইটি জিনিস। কি কি? রাজভয় আর লোক ভয়। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রাবন্ধিককে, আমাদেরকে, কাজী নজরুল ইসলামকে কয়টি জিনিস বিপথে নিয়ে যাবে না? সেই দুটো জিনিস হচ্ছে রাজভয় আর লোক ভয়। রাজভয় আর লোক ভয়, ঠিক আছে। ওকে, তারপর মিথ্যা নিয়ে একটা আলোচনা আছে, খুবই সহজ, এটা তোমরা একবার পড়লেই পারবা। দেখো ভাইয়া, মিথ্যাকে ভয় পায় কে? মিথ্যাকে ভয় পায় কে বলো দেখি? কি বলো দেখি? যার মনের মধ্যে মিথ্যা আছে সেই মিথ্যাকে ভয় পায়, সেই মিথ্যাকে লুকাইতে চায়। মিথ্যাকে ভয় পায় না কে? যে জানে আসলে আমি মিথ্যা বলতেছি, আমার এটা বলা উচিত না, এই উপলব্ধি যার মনে আছে সে কি মিথ্যাকে ভয় পায় না। আর মিথ্যাকে ভয় পায় যার মনের ভিতরে মিথ্যা আছে, যার মনের মধ্যে চুরিবিদ্যা আছে। খুব সহজ, কনফিউজ হবে না, একটু লজিক্যালি থিঙ্ক করলেই পারে যাবা। ওকে, ঠিক আছে, আমাদের অর্ধেকেরও বেশি আলোচনা শেষ। এবার আমরা একদম বেসিক কিছু কি বলো দেখি এমসিকিউ পড়ব। সে আপন সত্য ছাড়া আমি আর কাউকে কি বলো দেখি কুর্নিশ করে না। তাহলে কে আপন সত্য ছাড়া আর কারো কাছে মাথা নত করে না? কি বলো দেখি? যে নিজেকে চেনে। ট্রিপল স্টার কোশ্চেন অ্যাডমিশনের জন্য। কে আপন সত্য ছাড়া আর কাউকে চিনে না? তাহলে প্রথম ধাপে তোমাকে নিজের সত্যকে জানলা, নিজের সত্যকে জানলে তুমি নিজেকে চিনতে পারবা, পরের ধাপে তুমি আত্মনির্ভরশীল হবা, এটাই লেখক চান। ক্লিয়ার? তাহলে প্রথমে বললাম সত্যের বিষয় জানলাম, সত্য জানলে, সত্য বললে কি হবে? নিজেকে চিনতে পারবা। যে নিজেকে চিনতে পারে, যে নিজেকে জানে, সে কি করবে না? সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করবে না, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে কি বলো দেখি, তারপরে আত্মনির্ভরতা আসে কেন? কি বলছে ভাইয়া? থিমটা প্রথম থেকে খুবই সহজ, সত্যের আলোচনা আসবে, সত্যের পথ, সত্য মিথ্যা বিনয়ের মধ্যে একটু ঘুষাঘুষি হবে, তারপর জানবা নিজেকে চিনলে, নিজের আত্মাকে চিনলে তুমি অন্য কারো কাছে মাথা নত করবা না, তুমি আত্মনির্ভরশীল হবা। তাহলে ফার্স্ট স্টেপ সত্যের কথা, সেকেন্ড স্টেপ নিজেকে চেনা, থার্ড স্টেপে যায় তুমি হয়ে যাবা আত্মনির্ভরশীল। তাহলে আত্মনির্ভরশীলতা আসে কিভাবে? নিজেকে চেনার মাধ্যমে বা নিজের আত্মাকে চেনার মাধ্যমে। একই উত্তর, পড়লেই পারবা, চোখ বন্ধ করে পারবা, শুধু একটার পর একটা সিকোয়েন্সটা মনে রাখবা। সত্যের কথা, তারপর নিজেকে চেনার কথা, তারপরে হচ্ছে আত্মনির্ভরশীলতার কথা হবে, ঠিক আছে। ওকে, আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর কি নয়, অহংকারের বিরিয়ানিতেই আমরা পড়ছি, ভণ্ডামি নয়। কি নয়? ভণ্ডামি নয়, ঠিক আছে। তারপরে নিজেকে জানো, আবার বলছি, নিজেকে জানা মানেই স্বাবলম্বন, আত্মনির্ভরশীলতা, নিজের উপর নির্ভরশীলতা, সব একই জিনিস ভাইয়া, দেখে হাউতাস করবা না, একই অর্থ। স্বাবলম্বন, আত্মনির্ভরশীলতা একই অর্থ, নিজের উপর নির্ভর করা। তাহলে তুমি আগেই জানছো নিজেকে জানলে, নিজেকে চিনলে তুমি আত্মনির্ভরশীল হবা। তাহলে নিজেকে জানো উক্তিটি দ্বারা প্রবন্ধে কি বোঝানো হয়েছে? স্বাবলম্বন, আত্মনির্ভরশীলতা দুইটাই হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপরে কি? ভুলের মাধ্যমে আমরা সত্যকে পেতে পারি, আগেই পড়ছি। সত্যকে ঢেকে দেয় কি বিনয়, এটাও আগে পড়ছি। তারপরে মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন, নিজেকে চেনে, এটাও আমরা জানছি। সবচেয়ে বড় দাসত্বের পথ, এবার আমরা নেগেটিভে চলে যাব। এতক্ষণ আমাদেরকে লেখক শিখাইছে কি? আত্মনির্ভরশীল হইতে। এখন লেখক আমাদেরকে জানাচ্ছে খারাপ দিকটা, যে কি বলো দেখি, সবচেয়ে বড় দাসত্বের পথ,
আমরা যদি মিথ্যা বিনয় করি আমরা পর নির্ভরশীল হব, আমরা যদি মিথ্যার পথে চলি আমরা পর নির্ভরশীল হব। এবং এই সবচেয়ে বড় দাসত্বের পথ কি? এই পরাবলম্বন হওয়া বা পর নির্ভরশীল হওয়াই সবচেয়ে বড় দাসত্বের পথ। ক্লিয়ার? ওকে, একদম শেষ জায়গায় এসে গান্ধীজিকে নিয়ে একটা কথা আছে, খুবই সহজ মনে রাখবা। গান্ধীজি আমাদেরকে শিখাইছে কি? স্বাবলম্বী হওয়া বা আত্মনির্ভরশীল হওয়া। বাট আমাদেরকে শিখাইলো যে এই যে আত্মনির্ভরশীল হইতে হবে, আমরা বলি আমরা কিছু করব না রে ভাই, গান্ধীজি তো আছেন। তোমরাও বলো আমরা কিছু করব না রে ভাই, স্বর্ণ ভাইয়া আছে, জোবায়ের ভাইয়া আছে, মহসিন ভাইয়া আছে, ভাইয়ারা তো আসে পড়ায় দিবে, আসে পরীক্ষা নিবে, পরীক্ষার আগে সাজেশন দিয়ে দিবে, আমার কি করা লাগবে? সো তুমি হয়ে যাবা পরাবলম্বনকারী। বা কি বলো দেখি? গান্ধীজি আছেন, স্বর্ণ ভাইয়া আছেন, মহসিন ভাইয়া আছেন, এই কথাটা বলার মধ্য দিয়ে তোমার কি বোঝাবে? পরাবলম্বন। তুমি নিজের উপর নির্ভর না করে আমাদের উপর নির্ভর করতেছো, আমরা জাস্ট তোমাদেরকে রাস্তা দেখায় দিতে পারি, চলতে তোমাকে কিন্তু ভাইয়া নিজেই হবে। ক্লিয়ার? এর চেয়ে ঝকঝকে তকতকে আর কোনো কনসেপ্ট করার ক্ষমতা আমার নাই, মাথায় ঢুকায় ফেলো। তাহলে আমরা তোমাদেরকে পড়ায় শিখাচ্ছি কি হতে? গান্ধীজি আমাদেরকে শিখাইছে স্বাবলম্বন বা আত্মনির্ভরশীল হওয়া। আমরা যখন বলি যে গান্ধীজি আছেন, স্বর্ণ ভাইয়া আছেন, তখন আমরা বুঝাই যে আমরা আসলে তাদের উপর নির্ভর করতেছি, অর্থাৎ আমরা পরাবলম্বন করতেছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, তারপরে কি? তারপরে আছেন ওই যে গান্ধীজি আছেন দ্বারা বোঝানো হয় পরাবলম্বন। আমার পথ প্রবন্ধে পরিহার করতে বলা হয়েছে। এটা নোট করো, এটা কোনো জায়গায় ব্যাখ্যার কিছু নাই, এটা ডিরেক্ট বলা হয়েছে যে ভণ্ডামি আমাদের পরিহার করা উচিত। এটা জ্ঞানমূলক কোশ্চেন, এটার কোনো ব্যাখ্যা নাই, একদম নোট করে ফেলো। আমার পথ প্রবন্ধে কি পরিহার করতে বলা হয়েছে? আমার পথ প্রবন্ধে কি পরিহার করতে বলা হয়েছে? ভণ্ডামি পরিহার করতে বলা হয়েছে। আমার পথ প্রবন্ধে কি পরিহার করতে বলা হয়েছে? ভণ্ডামি পরিহার করতে বলা হয়েছে। এটা জ্ঞানমূলক, আমাদেরকে মুখস্থ করতে হবে। আমার পথ বলতে বোঝায় সত্যের পথ। এবং তারপরে আমরা একটা খুবই সুন্দর কোশ্চেন জানবো, যেটা তোমরা অনেকেই ভুল করবা। আমার পথের, আমার ক্লাস যে আগে করছো সে ছাড়া এটা উত্তর করা খুবই কঠিন। আমার পথের কি বলো দেখি? অন্যতম উদ্দেশ্য কি? কোনো অপশন নাই, দেখি কে বলতে পারো আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? ওকে, ঠিক আছে, উত্তর করো। এই যে তোমাদের এই ভণ্ডামি হচ্ছে তোমাদের মহসিন ভাইয়ের ডায়লগ, এই ভণ্ড ভণ্ড, ঠিক আছে, এই ভণ্ড, তুই পড়াশোনা কর, আমরা আছি বলে ইয়ে করবি। আমার দ্বারা এগুলো হয় না ভাইয়া, আমি জাস্ট পড়াইতে জানি, ঠিক আছে। ওকে, তারপরের প্রশ্ন, আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? উত্তর করবা স্বাবলম্বন হওয়া, তারপরে নিজের সত্যকে চেনা, আত্মনির্ভরশীলতা। এই যে এই জায়গায় আসেই আমরা মাইটটা খায় যাই ভাইয়া, এই জায়গায় আসেই আমরা মাইটটা খায় যাই। হ্যাঁ, আমার পথ প্রবন্ধের মেইন কাজ হচ্ছে আমাদেরকে আত্মনির্ভরশীল করা। আমার পথ প্রবন্ধে কবি কাজী নজরুল ইসলাম কি চেয়েছেন? আমাদেরকে আত্মনির্ভরশীল করতে চেয়েছেন। বাট আমার পথের অন্যতম উদ্দেশ্য কি? এটা বইয়ের একটা জ্ঞানমূলক কোশ্চেন, যেটার উত্তর আমরা এখনই করব, ঠিক আছে। ওকে, অনেকেরই উত্তর হয়নি, আমি উত্তরটাতে চলে যাচ্ছি ভাইয়া। এই লাইনটা খাতায় একদম বড় বড় করে টুকে নাও। আমার পথের অন্যতম উদ্দেশ্য হিন্দু মুসলিমের মিলনের অন্তরায় বা ফাঁকি কোথায়? অন্তরায় মানে বাধা,
প্রতিবন্ধকতা। তাহলে হিন্দু মুসলিমের মিলনের অন্তরায় বা ফাঁকি কোথায় তা দেখানো ও এর গলদ দূর করা। এই ভাইয়া আপনি কই থেকে পাইলেন? আপনি আমাদের শিখাচ্ছেন। সো ভাইয়া তোমার বইটা খুলবা, আমার পথ প্রবন্ধের লাস্টের প্যারার প্রথম লাইনটা বের করবা, যেখানে লেখক নিজেই খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন, আমার এ পথের অন্যতম উদ্দেশ্য হলো হিন্দু মুসলিমের মিলনের অন্তরায় কোথায় তা খুঁজে বের করা এবং তার গলদ বা ভুলটাকে দেখানো। তাহলে এখানে ধর্মীয় সম্প্রীতিটাও একটা অন্যতম উদ্দেশ্য। অন্যতম উদ্দেশ্য মানে অনেকগুলোর মধ্যে একটা মেইন উদ্দেশ্য এটা। ক্লিয়ার ভাইয়া? বইয়ের জ্ঞানমূলক কোশ্চেন, বুঝতে পারছো? তাহলে হিন্দু মুসলিমের মিলনের অন্তরায় কোথায় বা মিলনের অন্তরায়ের মাঝে যে গলদ আছে সেটা দেখানো। বইটা খুললেই পেয়ে যাবে। লাস্টের প্যারার প্রথম লাইন, এতদিন ছিল আমরা পড়ি নাই। এতদিন ছিল কি? আমরা পড়ি নাই। ঠিক আছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? চলো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। কি বলো দেখি? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তখন কি বলো দেখি? মিথ্যাকে দূর করতে, কি বলো দেখি? মিথ্যাকে দূর করতে লেখক কিসের প্রয়োজন অনুভব করেন? আগুনের সম্মার্জনার। জ্ঞানমূলক কোশ্চেন, মিথ্যাকে দূর করতে কিসের প্রয়োজন হয়? আগুনের সম্মার্জনার প্রয়োজন হয়। তারপরে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আগুনের সম্মার্জনার প্রয়োজন হয়। তাহলে আগুনের সম্মার্জনা নিয়ে দুইটা এমসিকিউ। মিথ্যাকে দূর করতে, সত্যকে প্রতিষ্ঠা করতে কি দরকার? আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা ভাইয়া কেন দরকার? মিথ্যাকে দূর করতে, সত্যকে প্রতিষ্ঠা করতে। মিথ্যাকে দূর করতে, সত্যকে প্রতিষ্ঠা করতে। ক্লিয়ার? কি বললাম? পরনির্ভরশীল কিছু মানুষ নিজের কমেন্টের উপর নির্ভর করবে, ভণ্ডামি করে যাবে, আমরা আমাদের পড়া পড়ে যাব। তোমরা যারা পড়তেছো কমেন্টের জোর বাড়ায় দাও, তাদের ভণ্ডামি ভণ্ডের মতো কমেন্টে ভাসে যাবে। আমি বারবার এগুলোকে আর মেনশন করতে চাই না। এই পর্যায়ে এসেও যারা পড়া নিয়ে সিরিয়াস না, কমেন্ট করার মধ্যে মজা খুঁজে পায়, তাদের মতো ভণ্ড আমি নেই এবং এই ভণ্ডের তাদের মতো ভণ্ড আর নেই এবং এই ভণ্ডের পিছনে সময় নষ্ট করা তোমাদের পড়ার সময় নষ্ট হবে। ঠিক আছে? তাদেরকে ভণ্ডামি করতে দাও। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে কি বলো দেখি? মিথ্যাকে দূর করতে, সত্যকে প্রতিষ্ঠা করতে কি প্রয়োজন? আগুনের সম্মার্জনা। এবং এর আগেই পড়ছি, সত্যকে ঢেকে দেয় কি বিনয়, সত্যের আগুনকে নিভিয়ে দেয় কি মিথ্যার জল। কনফিউজিং কোশ্চেন নাম্বার শেষ। ঠিক আছে? আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? অভিশাপ রথের সারথি হিসেবে তুলনা করেছেন। আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? অভিশাপ রথের সারথির সাথে তুলনা করেছেন। তারপরে সোজা কথা, গোটা সমাজকে ঐক্যবদ্ধ করার মূল মন্ত্র কি? সম্প্রীতি। লাস্টে এসে লেখক আত্মনির্ভরশীল করে সম্প্রীতির কথা বলেন, ধর্মের কথা বলেন এবং লেখক বলেন যে আমি থেকে কি হব বলো দেখি? আমরা হব। লেখক আমি থেকে কি হয়েছেন? সবাইকে মিলে আমরা হতে চান এবং এই আমি ভাবনাই বিন্দুতে উচ্ছ্বাস জাগাবে সিন্ধুর। অর্থাৎ একজন আমি বিন্দু থেকে একসাথে আমরা একটা সিন্ধু, আমরা একটা সমুদ্র হব। এবং লাস্টে লেখক কি দুলিয়ে সত্যকে জয় করতে চান? আগুনের ঝান্ডা দুলিয়ে। লাস্ট প্রশ্ন কি বলো দেখি? আগুনের ঝান্ডা দুলিয়ে লেখক এই সত্যের পথকে জয় করতে চান। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, সব শেষে এই সব কিছু মিলিয়ে যা মঙ্গলকর বা সত্য, সেটার জন্য লেখক কি দুলিয়ে বের হন? লেখক নিজের পথটাকে সফল করার জন্য লাস্টের লাইন হচ্ছে আগুনের ঝান্ডা। কি বলো দেখি? আগুনের ঝান্ডা দুলিয়ে তিনি বের হয়ে যান। দেখছো 9টা বেজে 43 মিনিট, 45 মিনিট বলছি, 2 মিনিট বাকি। এই হচ্ছে আমাদের পড়ার আলোচনা। মাঝখানে আমাকে এক্সট্রা 2-3 মিনিট কথাও বলাইছো, কিন্তু লাভ নাই।
কারণ পড়াটাই এরকম ভাইয়া, এমসিকিউ যেটার পিছনে কম সময় লাগবে কম সময় দিবা, ওটার পিছনে কেন বেশি খাটে তোমার সময় নষ্ট করবা। রিভিশন পিরিয়ডে যখন এক্সট্রা টাইম পাবা তখন তুমি আরো 10 বার পড়ো, সমস্যা নাই। বাট যখন তুমি রুটিনে আগাবা তখন যেন তোমার রুটিনের টাইমটা যেটার পিছনে যতটুকু দরকার ততটুকুই দাও। কারো কোনো ধরনের কনফিউশন আছে কি আমার মনে হয় না। প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো ভাইয়া, আমার বলা প্রথমের 12টার মতন শব্দ এবং এই লাইনের কিছুর বাইরে আমার পথ থেকে নট ইভেন এ সিঙ্গেল কোশ্চেন, একটা সিঙ্গেল প্রশ্ন তুমি পাবা না। কেন পাবা না? পড়াই এইটুকু। ঠিক আছে, আশা করি সব ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। খুবই সহজ পড়া, পূজার আমেজে যারা অন্য ধর্মাবলম্বীর আছো, হিন্দু ধর্মাবলম্বীর, তারা পূজার আমেজে হালকা একটু পড়ে নাও, পড়াটাকে কন্টিনিউ রাখো এবং তোমরাও যারা আছো তারাও সুন্দরভাবে পড়াটা একবার দেখে ফেলো, নোট করে ফেলো এবং পড়া শেষ করে ফেলো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, এখন প্রশ্ন ব্যাংক ভাইয়া লাগবে, যাই বলো কোনো কোম্পানি লাগে না। তুমি প্রশ্ন ব্যাংক যদি কিনতে না পারো অনলাইনে তুমি পিডিএফও পাওয়া যাবা, তোমাকে ওইটা কি করবা, ওটা প্রিন্ট করেও তুমি চাইলে নিতে পারো বা পিডিএফ দেখেও তুমি সলভ করতে পারো। অনলাইনে এখন সব কিছু পাওয়া যায়, সো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা, বাট একটু খাটতে হবে। ঠিক আছে, হ্যাঁ বৃষ্টি, আসলেই বৃষ্টি, যেই বৃষ্টির কারণে আমি অলরেডি ভিজে ভিজে আসলাম, আবার ভিজে ভিজে যাইতে হবে। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, ওকে, ওকে ভাইয়া, এদেশের পক্ষে এদেশের পক্ষে যা মঙ্গল করবা সত্য, এটা মূল উদ্দেশ্য না ভাইয়া। আমি প্রশ্ন বলছি অন্যতম উদ্দেশ্য। অন্যতম উদ্দেশ্য কি? সেটা হচ্ছে কি বলো দেখি? সেটা হচ্ছে তোমার কিসের আলোচনা হবে তখন? হিন্দু বা মুসলিমের অন্তরায় খুঁজে বের করা। আমার পথ প্রবন্ধের মূল উদ্দেশ্য কি কি বলো দেখি? তখন আলোচনা হবে। লাস্টে লেখক জাস্ট বলেছেন যে দেশের জন্য যা মঙ্গল করবা সত্য, সেটার জন্য তিনি চলেছেন বা যাত্রা শুরু করছেন। বাট এই পুরো আলোচনার থিম একটাই, তিনি মানুষকে আত্মনির্ভরশীল করতে চান। মূল উদ্দেশ্য আত্মনির্ভরশীল অর্জন করানো এবং সেটাই মূল উদ্দেশ্যের মধ্যে পড়ে। এখন ব্যাখ্যায় যদি তুমি লাস্ট লাইন থেকে কখনো লাস্ট লাইন থেকে একটা প্রবন্ধের মূল অর্থ বের করতে পারবা না। প্রবন্ধ ইজ নট এ গল্প, সবসময় মনে রাখবা প্রবন্ধ কখনো গল্প নয়। প্রবন্ধের প্রত্যেকটা লাইন গুরুত্ব, প্রত্যেকটা মূল ভাব গুরুত্ব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার করে ফেললাম। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে ভাইয়া, ছোট্ট ক্লাস, সুন্দর ক্লাস, পড়া শেষ। তো ভালো আছো, ভালো থাকো, আজকের পড়াগুলোকে স্মরণে রাখো। সবার জন্য শুভকামনা, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।